আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। নিউজ শুইনা আমি নিজেও টাস্কি খাই রয়েছি, মানে বিশেষ করে প্রতিবেদনটা দেখে তাহলে মানে পৃথিবীর কি মুরগা বানাইলো আর বিষয়টা কেমনে হলো ভাই। কৌশল বড়ই চাঞ্চল্যকর এক প্রতিবেদন ছেপেছে আপনার পশ্চিমা গণমাধ্যম। চাঞ্চল্যকর অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে। আরে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম এতটা বছর ধরে, কারণ খুশির দিনের কথা নইল, মস্ত বড় খুশির কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে? যদি সে বেশি দিন ক্ষমতায় থাকে, বাংলাদেশের জনগণ তাকে পচাবে। সেই পরিস্থিতির দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। তার বিরুদ্ধে যারা মানে আন্দোলন করে তাকে ক্ষমতায় বসাইছিল, তারাই কিন্তু অনেকেই তার বিরুদ্ধে কথা বলতেছে। ভয়ঙ্কর ঘটনা, বাংলাদেশের এক রাষ্ট্রদূত তিনি পালিয়ে গেছেন কানাডায় যে রীতিমতো তিনি বিদ্রোহ ঘোষণা করছেন এবং লাল কার্ড দেখা দিচ্ছে ইউনূস সরকারকে। বাংলাদেশের সেনাপ্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন? তিনি এমন কোনো কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে নিয়ে ছিনিমিনি খেলা, এমন কোনো ঘটনা কি ঘটেছে? সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করতে শোনা গেছে একজন। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, যে ভিডিও ফুটেজগুলো নিয়ে, যে সংবাদগুলো নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি কথা বলা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে নিয়ে এখন উল্টাপাল্টা কথা বলতেছে, উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। সো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট নিউজগুলো কিন্তু আপলোড করা হয়। তো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ প্রতিবেদন দেখে নেব। কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শিখায়, ধর্মীয় সম্প্রীতির সবক দিতে আসে, জ্ঞান দিতে আসে, इस बार आओ ठाकुर, गौ माता की कसम, गम मत रहो, आपको क्या कहते हैं মানে খাওয়াই দেয়। বিষয়টা হচ্ছে এইরকম ভাবা যায়। দেখেন, আমরা বরাবরই বলি যে ভারতের প্রতি আমাদের কোন রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই। শুধুমাত্র মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয় টুকরো করবে, জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ। আপনারা একটা ছবি দেখছেন, ছবিটা আপনি এখনো বোঝেন না এটা কি। আমাদের বাংলাদেশে যারা অনেকে আছেন যে মনে করেন বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা খুব বেশি ভালো নাই, ভারতে মুসলিমরা এর থেকে ভালো থাকে, বাংলাদেশে হিন্দুরা এরকম রাইটস পাচ্ছে না, এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেকে কথাবার্তা বলেন। এই ছবিটা হচ্ছে পলিথিনে মোড়ানো নীল, ছবিটা হচ্ছে একটা মসজিদের। আজকে মানে শুক্রবার 14 মার্চ ভারতে হোলি উৎসব হবে, আর এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দেশটির উত্তরপ্রদেশের 10টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। ভাবা যায় এখন কেন? এই যে আজকে যে হোলি উৎসব হবে, এই হোলি উৎসবের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা সেখান থেকে একটা মব, ইতিমধ্যে আপনারা জানেন ভারতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে, সেরকম কোন একটা ঘটনা যেন না ঘটে পুলিশ নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে। কাদের কাছ থেকে নিরাপত্তা? বিজেপি, শিবসেনা, আরো বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে ভারতে, যারা মোদীর এই শাসনামলে পুরো ভারতবর্ষে ঐতিহ্যবাহী শত শত যুগের ইতিহাসকে ধারণকারী অনেক ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়েছে, আইন করে ধ্বংস করে দিয়েছে, আরো নানান ঘটনা করেছে। আর আজকে আমরা দেখলাম এই ঘটনা। বলা হচ্ছে যে আজকে পবিত্র জুমা এবং হোলি একই দিনে পড়েছে, যা গত 60 বছরেও নাকি পড়ে নাই। আর এই উৎসবকে কেন্দ্র করে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুষ্কৃতিকারীরা বা চক্রান্তকারীরা, এই বিষয়ে উত্তরপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে এই 10 হাত দূরে একটা মসজিদ, এই 10 হাত দূরে একটা মন্দির। যখন মসজিদে নামাজ হয় মন্দিরের অ্যাক্টিভিটিস বন্ধ থাকে, আবার মন্দিরে যখন পূজা হয় মসজিদে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকে, শুধু আজানটা হয়।
এটা নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর ভারতে যেটা হচ্ছে এটা কি? বিজেপি সরকারের মধ্যে একটা বড় শ্রেণী অতিরিক্ত হিন্দু সাজতে গিয়া, অতিরিক্ত ধর্মীয় অনুভব পাবলিকের জাগাইতে গিয়া এরা নিজেরা পুরো ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে। ওই দিন খুব বেশি দূরে না যে ভারত ভেঙে যাবে। আর এই সকল কিছুর জন্য মোদীর সরকার দায়ী থাকবে। কেউ কেউ বলছেন মোদীর পরিণতি শেখ হাসিনার মতন হতে পারে। তবে ভোটের মাঠে মোদীর এখনো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালোই রেজাল্ট আছে। তবে আমজনতা যারা একটু উদার মন মানসিকতার, এই সাম্প্রদায়িক অসম্প্রীতি যেটা, এটা মানুষ পছন্দ করে না। ভাই, তোমার ধর্ম তুমি পালন করো, আমারটা আমি। রেসপেক্ট থাকতে হবে। আজকে এই দৃশ্য দেখার পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের এটা সেটা নিয়ে আরেকবার কথা বললে, ওই যে ভিডিওর প্রথমে বলছি গোমূত্র খাওয়াই দেয়া। ভালো থাকো। হাসিনা চলে গেছে, দোসররা রয়ে গেছে। কেউ কেউ পালিয়েছে, কেউ কেউ ভেতরে বসে দেশকে উত্তপ্ত করতে চাইছে, আরেকটি ফ্যাসিস্ট যুগের সূচনা করতে চাইছে। গতকালকে আমার বোন বা আমার সন্তান আসিয়া যখন, কি বলবো, তাকে যখন জানাজার জন্য উপস্থিত করা হয়, যখন তাকে শেষবারের মতো বিদায় দিচ্ছিল, তখন বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোন একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের শুয়োর বলে তুলনা করছে। আপনারা এই বিষয়টি জেনে গেছেন, নতুন করে আমার আর বলার কিছু নেই, কিন্তু প্রতিক্রিয়া কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই মন দিয়ে শুনতে হবেন। এই শুয়োর বলার সাহস হলো কি করে, এবং এটার নেপথ্যে কারা রয়েছে, এটার ইন্ধনদাতা কারা, তারা আসলে চাইছে কি, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে একটা একটা করে। বাংলাদেশের যতগুলো টেলিভিশন এই মুহূর্তে রয়েছে, বাংলাভিশন, এনটিভি, এরকম 2-3টি ছাড়া প্রত্যেকটা টেলিভিশন এসেছিল হাসিনার হাত ধরে। বাকি যে কটা আগে ছিল, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আমরা পরবর্তী সময় দেখেছি হাসিনার রেজিমে এই টেলিভিশনগুলো হাসিনার বন্দনা কিংবা আওয়ামী লীগের দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে দেশের মানুষ এই টেলিভিশনগুলো দেখা বন্ধ করে দিয়েছে। তারা দেখতে শুরু করেছে আমাদের ফেসবুক, ইউটিউবে আমাদের কথা বা আমাদের ব্লগ, আমাদের ভিডিও। এরপর এই টেলিভিশনগুলো সরকারের কাছে আবেদন করেছিল ইউটিউব বন্ধের জন্য, অথবা ইউটিউবে এমন নীতিমালা করা উচিত যাতে আমরা আসলে ঠিকমতো কন্টেন্ট যেন বানাতে না পারি। এই মোজাম্মেল বাবুরা এই উদ্যোগগুলো নিয়েছিল। কারণ কি জানেন? তারা চেয়েছিল টেলিভিশনের বাইরে যেন আর কোনো মুখপাত্র বা কথা বলার কিছু না থাকে, তাহলে ইলিয়াস, পিনাকি, কনক সরওয়ার কিংবা মাসুম মাহবুবদের জন্ম হতো না। দর্শক, হাসিনা 5 তারিখে চলে যাবার পর আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারির নেতারা আত্মগোপনে চলে গেছেন, বড় সংখ্যক নেতারা চলে গেছেন ক্যান্টনমেন্টে। এরপর সেখান থেকে হাতে গোনা কজনকে আমরা গ্রেফতার হতে দেখেছি। বাকিরা কি করে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে, এর উত্তর আজ পর্যন্ত আইএসপিআর কিংবা সেনাপ্রধান আমাদের দেননি। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা চলমান, তাদেরকে কি করে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া হলো, এখন পর্যন্ত কজনে কোন ক্যান্টনমেন্টে রয়েছে, এই ব্যাপারে সেনাবাহিনীর কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা প্রকাশ্যে যে দেখেছি এরাই কি শুধু ফ্যাসিস্ট বা দোসর? যে গণমাধ্যম আমাদের মুখ চেপে ধরেছিল, বা যে গণমাধ্যম 16টা বছর ধরে মিথ্যেকে আমাদের শুনিয়েছে, মিথ্যেকে গিলিয়েছে, আর সত্য থেকে আমাদের সরিয়ে নিয়েছে বা সত্যের সামনে পর্দা দিয়ে দিয়েছিল, সেই গণমাধ্যমের কজনের বিচার হয়েছে? ফারজানা রূপা, শাকিলকে আটকালে কি দায় শেষ? কোথায় মুন্নি সাহা, কোথায় জয়ী মামুন, কোথায় আরও যারা ছিলেন, যারা টেলিভিশনগুলো দখল করে হাসিনা বন্দনা গাইতেন? তাদের কোনো বিচার হয়নি। আসলে কেন হয়? এই বিষয়টি আলোচনার আগে আরও গুরুত্বপূর্ণ কথা হলো, বাংলাদেশের টেলিভিশনগুলোকে আজকে আপনারা যেমন দেখছেন, আপনার কি মনে হচ্ছে এই টেলিভিশনগুলোর চেহারা পাল্টে গেছে বা মানুষগুলো সব পাল্টে গেছে, বা তারা হঠাৎ করে সত্য বলতে শুরু করেছে 5 তারিখের পর? আসলে তা নয়। তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা এই মুহূর্তে চুপ থাকো, ওদের কথাগুলি বলো। কিন্তু ওদের কথাগুলো যখন বলবে, মাঝে মাঝে এমন কিছু কাজ তোমরা করবে বা এমন কিছু তথ্য উপাত্ত হাজির করবে যাতে করে 24-এর চেতনাগুলো ম্লান হয়ে যায়, 24-এর হিরোরা যেন ভিলেন হয়ে যায়, ইউনূস যেন ভিলেন হয়ে যায়, বিএনপি, বেগম জিয়া, তারেক রহমান কিংবা জামাত বা ইসলামী দলগুলো যেন ভিলেন হয়ে যায়। তোমরা এমন কাজ করবে যাতে মানুষ বলতে বাধ্য হয়, আগেই তো ভালো ছিলাম, হাসিনার সময়টি তো ভালো ছিলাম। আজকে দেখেন বাংলাদেশে হঠাৎ করে যখন একটার পর একটা আন্দোলন, মব তৈরি কিংবা দাবি আদায়, সড়কে বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নামলো, সরকার প্রত্যেকটাকে কন্ট্রোল করলো, হঠাৎ করে পশ্চিমবঙ্গের আদলে নতুন করে বাংলাদেশে ধর্ষণের একটা ইস্যুকে সামনে হাজির করা হচ্ছে। হঠাৎ করে পুরুষগুলো একসঙ্গে এরকম খারাপ হয়ে গেল। প্রতিদিনই এখন আমরা দেখছি শিশুদের উপর। কারণ কি? শিশুদের উপর এই ঘটনাগুলো ঘটলে মানুষের কাছে এটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে, আক্ষেপের কারণ হবে, মানুষ ক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে। আমি মনে করি
এগুলো কোনো গেমের অংশ হতে পারে, ষড়যন্ত্রের অংশ হতে পারে, বলছি হতে পারে। দর্শক, হঠাৎ করে এই আসিয়াকে ঘিরে মাঠে নামানো হলো লাকিকে। লাকি কিন্তু এতদিন চুপ ছিল। সুবর্ণচরে বিএনপিকে ভোট দেওয়ার জন্য যে কি বলবো, যে মহিলাকে, যার সন্তান ছিলেন, একাধিক সন্তান, যে মাকে আওয়ামী লীগের সন্ডা পান্ডারা নষ্ট করেছিল, তাদের জন্য লাকিরা নামিনি, রোকেয়া প্রাসীরা নামিনি আমাদের কি বলবো জাফর ইকবাল বা আমাদের আসিফ নজরুলের শাশুড়ি জাফর ইকবালের ভাইয়ের বউ শাওন বেগম বলছি আমি, তার সাথে হুমায়ুনের নামটি মানে আমার স্যারের নামে যোগ করতে চাই না। দর্শক, ওরা আসলে চাইছে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করতে যেটাকে সামনে রেখে এই সরকারের পতন হয়। এর জন্য আপনারা এখন কাকে দায় দেবেন? শুধু আওয়ামী লীগ? আমি বলবো এখানে বিএনপি এবং জামাতের দায় আছে। বিএনপি এবং জামাতের দায়টা কোথায়? বিএনপি এবং জামাতের দায়টা হলো তারা কে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে তার দলে ভেরাবে। আবার আমাদের ছাত্ররা বিভিন্নভাবে আওয়ামী লীগকে কি করে তাদের দলে ভেরাবে, ক্ষমা করে কিভাবে দলে আনা যায়, এই প্রক্রিয়াটা শুরু করছে। কারণ আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক সবাই চায়। আওয়ামী লীগ একটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করেছে, সেটা কি, যে ওরা চুপ করে এই দলগুলোর সাথে খেলবে, কখনো ছাত্রদের সাথে আঁতাত করতে চাইবে, কখনো বিএনপির সাথে, কখনো জামাতের সঙ্গে, এবং এর মধ্য দিয়ে তিনটা দলকে লাগিয়ে দিবে, মুখোমুখি করে দেবে। এবং তাই ঘটছে বাংলাদেশে। যারা এই বিপ্লব সংগঠিত করেছে, হাসিনাকে তাড়িয়েছে, তারা এখন শত্রু। সবাই খুঁজতেছে ছাত্রদের এত টাকার উৎস কোথায়। সবাই বলছে বিএনপি টেম্পু লীগ হয়ে গেছে, বা কি বলবো টেম্পু স্ট্যান্ড হয়ে গেছে। সবাই বলছে জামাত ৭১ বিরোধী রাজনৈতিক দল। দেখেন, এই তিনটি দল যারা একসঙ্গে ছিল তারা বিভাজিত। আবার দেখেন, এই টেলিভিশনগুলোতে অনেক জায়গায় একটি দলের পাওয়ারফুল লোকগুলো বসে গেছে, কিন্তু ক্ষমতা তাদের হাতে সেইভাবে নেই। আবার থাকলেও তারা অর্থের জন্য ম্যানেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আদর্শিক লোকগুলো টেলিভিশনে বসেনি, যাদেরকে বসালে আদর্শ বাস্তবায়ন হবে বা সত্য মিথ্যে যাচাই করার সুযোগটি তৈরি হবে। বাংলাদেশে 40টির মতো টেলিভিশন আছে। আমি জানি না টোটাল হিসেবটা কত, কারণ টেলিভিশন আমার দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয় প্রয়োজনে। তো এই টেলিভিশনগুলোর এখন বস কারা? এই টেলিভিশন থেকে কজন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে খোঁজ নিয়ে দেখেন। আমি যতটুকু জানি, অধিকাংশ সাংবাদিকরা যারা আওয়ামী লীগের গুণগান গেয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছে এবং তারা অপেক্ষায় আছে কি করে এই সরকারকে বা আগামী যে সরকার আসবে নির্বাচিত, তাদেরকে বেকায়দায় ফালানো যায়। এমন একটি, হাজারটা নিউজ লাগবে না, একটা ইস্যুকে এমনভাবে তৈরি করা হবে যে ইস্যুতে এই সরকার বড় রকম চাপে পড়ে যাবে, আন্তর্জাতিকভাবে অথবা অভ্যন্তরীণভাবে। এই কাজটি চলমান। কিন্তু উচিত ছিল কি, আমাদের যে ছাত্র বিপ্লবের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন, তাদের উচিত ছিল মিডিয়াকে ক্লিন করা। বাক স্বাধীনতা মানি মিডিয়াতে আওয়ামী ফ্যাসিস্টদেরকে বসিয়ে রাখা নয়, এটা বুঝতে হবে। 16টা বছর এই মিডিয়ার আচরণ যদি ভুলে যান, আমি মনে করি আপনাদের জন্য আরো বড় দুঃসংবাদ আগামী দিনে আসবে। প্রথমে আমি বলবো যে প্রত্যেকটা মিডিয়াতে আমাদের তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটি বিশেষ টিম তৈরি করে খোঁজ খবর নেওয়া উচিত। কে কোন কাজ বিগত 16 বছর করছে, কারা কারা সেখানে রয়েছে, তাদের এজেন্ডা কি, তাদের প্রত্যেকের পরিচয়, তাদের আদর্শ, তাদের অ্যাক্টিভিটিস, তারা নেপথ্যে কার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে ভারত থেকে কি ফোন আসছে, তাদেরকে কোন কোন অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, ওপার থেকে বা এপার থেকে, যেখান থেকে হোক, তারা কে সুবিধা পাচ্ছে এবং কে অবৈধ টাকার মালিক হয়েছে। এই খোঁজগুলো তথ্য মন্ত্রণালয় দ্রুত একটি টাস্কফোর্স করে হোক বা যে কোনো একটি টিম করে হোক, কমিটি করে। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের মানে উপদেষ্টাদের কার্যক্রম এবং বাংলাদেশের এই যে চুরি, লুটপাট, চাঁদাবাজি এগুলো হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে যে রকম একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ মানে তাদের মানে গায়ে লাগতেছে না, এমন কথা কিন্তু অনেকেই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস হয়েছে শুধু মানে দায়িত্বটা নিয়েছে। এই 6 মাসের মধ্যে তারা কিন্তু অনেক কাজকর্ম করেছে, অনেক কাজকর্ম হাত দিয়েছে, এমন কথাই কিন্তু উপদেষ্টারা বলতেছে। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, আমরা যেই বিপ্লবী সরকারটাকে চেয়েছিলাম, সেই বিপ্লবী সরকারটাকে আমরা পেয়েছি নাকি পাইনি? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের একটা মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।